আগামীকাল আইএসএল একটি ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস জামশেদপুর এফসি। এই ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্যই বেশ ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র এই দুটো টিমের জন্যই নয়, আইএসএল এর এই মুহূর্তে পয়েন্টস টেবিলের যা অবস্থা, এই দুটো টিম ছাড়াও আরো 9টা দলের কাছে কিন্তু এই ম্যাচের রেজাল্টটা বেশ গুরুত্ব পাবে। টোটাল এবারের আইএসএল এ 12টা টিম রয়েছে, সুতরাং মোহনবাগান সুপার জায়ান্টস, জামশেদপুর এবং আরো 9টা টিম, অর্থাৎ টোটাল 11টা টিমই কিন্তু এই ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকবে। এবং কেন আমি এরকম বলছি, দেখো মোহনবাগান সুপার জায়ান্টস যদি জামশেদপুরকে হারায় ডেফিনেটলি 3 পয়েন্ট তারা পাবে এবং এবারের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে যে প্রতিদ্বন্দ্বিতা চলছে মোহনবাগানের সাথে আরো 3-4টে ক্লাবের, সেই রেসে কিন্তু মোহনবাগান কিছুটা অ্যাডভান্টেজ পাবে, একটা ভালো পজিশনে নিজেদেরকে রাখবে যদি ম্যাচটা জিততে পারে জামশেদপুর এফসির এগেনস্টে। মোহনবাগান যদি জেতে জামশেদপুর হারবে এবং জামশেদপুর এফসি এমন একটা টিম এই মুহূর্তে, তারা কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার জন্য লড়াই করছে বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসি, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্ট বেঙ্গলের সাথে। সুতরাং যদি জামশেদপুর হারে, এই যে কটা টিমের নাম বললাম তারা কিন্তু বেশ খুশি হবে, তারা কিন্তু জামশেদপুরের পয়েন্ট নষ্টটাকে বেশ ভালোভাবে নেবে। অপরদিকে যদি জামশেদপুর এফসি ম্যাচটা জিতে যায় মোহনবাগান সুপার জায়ান্টসের এগেনস্টে, তারা 3 পয়েন্ট পাবে এবং আইএসএল এর টপ 6-এ থাকার জন্য তারা যে লড়াইটা করছে সেখানে কিন্তু তারা নিজেদের লড়াইটা বজায় রাখতে পারবে, একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি তারা পাবে। 3 পয়েন্ট পাওয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, সুতরাং তাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং মোহনবাগান যদি হেরে যায় জামশেদপুরের তো সুবিধা হবেই, তাছাড়া কিন্তু মোহনবাগান আইএসএল এর লিগ শিল্ড জয়ের জন্য যে সমস্ত টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে বলা যায়, যেমন ওড়িশা এফসি, মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, এছাড়াও কেরালা ব্লাস্টার্স এফসি, এই টিমগুলো কিন্তু মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে বেশ খুশি হবে। সুতরাং এই ম্যাচটার দিকে কিন্তু অনেকগুলো টিম তাকিয়ে থাকবে, এই ম্যাচটার রেজাল্টের দিকে অনেকগুলো টিম তাকিয়ে থাকবে। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলের যা অবস্থা, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্পর্টেন্ট। আমরা হয়তো ধরে নিয়েছি যে হায়দ্রাবাদ এফসি টপ 6-এ কোনোভাবেই কোয়ালিফাই করতে পারবে না, এটা মোটামুটি বলা যেতেই পারে, কারণ হায়দ্রাবাদ এফসির এখন যা পয়েন্ট রয়েছে তারা সম্ভবত টপ 6-এ কোয়ালিফাই করতে পারবে না। বাট হায়দ্রাবাদ এফসির সাথে যে সমস্ত টিমের খেলাগুলো বাকি রয়েছে, সেই খেলাগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো বলাই যায় আইএসএল এ এখন যে ম্যাচগুলো বাকি রয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। তো সেদিক থেকে বলা যায় আইএসএল এর পয়েন্টস টেবিল জমে উঠেছে, জমজমাট পয়েন্টস টেবিল এই মুহূর্তে যা প্রেজেন্ট অবস্থা। তো এবার যদি আগামীকালকের ম্যাচটা নিয়ে কথা বলি, মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস জামশেদপুর এফসি, এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের হোম ম্যাচ এবং দুটো টিমই ভীষণ ভালো ছন্দে রয়েছে। স্পেশালি বলতে হবে কালিঙ্গা সুপার কাপ 2024-এর পর থেকে, যখন সেকেন্ড ল্যাপের আইএসএল শুরু হলো, তারপর থেকে কিন্তু এই জামশেদপুর টিমটা এবং মোহনবাগান সুপার জায়ান্টস একটা ম্যাচও হারেনি, দুর্দান্ত ছন্দে রয়েছে। এবং মোহনবাগান সুপার জায়ান্টস এবং জামশেদপুর এফসি এই দুটো টিমের এই মুহূর্তে লক্ষ্য কিন্তু আলাদা। মোহনবাগান সুপার জায়ান্টস যেমন চেষ্টা করছে আইএসএল এর লিগ শিল্ডটা যাতে জেতা যায় এবারে, এবং জামশেদপুর এফসি কিন্তু চেষ্টা করছে আইএসএল এর পয়েন্টস টেবিলে যাতে প্রথম 6 যাতে ফিনিশ করা যায়। সুতরাং লক্ষ্য দুটো দলের আলাদা, বাট দুটো দল কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে। তো প্রথমে যদি দুটো টিমের চোটাঘাত সমস্যা নিয়ে কথা বলি, দেখো আমার কাছে সেরকম কোনো খবর নেই যে দুটো টিমের কোনো ইনজুরি প্রবলেম রয়েছে। হ্যাঁ, মোহনবাগান সুপার জায়ান্টসে তোমরা জানো যে ব্র্যান্ডন হ্যামিলের ইনজুরি রয়েছে, তাছাড়া কিন্তু আশিস রাই ফিট হয়ে গেছেন, আনোয়ার আলী ফিট হয়ে গেছেন। আশিক রুনিয়ানের ব্যাপারটা কিন্তু আলাদা, উনি একদম শুরুতেই মরশুমের শুরুতেই চোট খেয়েছিলেন, সেটা তো তোমরা জানোই। বাট এছাড়া কিন্তু আর কোনো ইনজুরি সমস্যা নেই। জামশেদপুরের ক্ষেত্রেও আমি কিন্তু সেরকম কোনো ইনজুরি প্রবলেম রয়েছে বলে শুনিনি। তো মোহনবাগান সুপার জায়ান্টস আগামীকালকের ম্যাচের জন্য কি তাদের স্টার্টিং 11 হতে পারে, দেখো যদি 3 ডিফেন্সে মোহনবাগান যায়, যদি 3-1-4-2 এই ফরমেশনে যায়, গোলে ডেফিনেটলি মোহনবাগানের হয়ে বিশাল কাইত শুরু করবেন। 3 ডিফেন্সে হয়তো আনোয়ার আলী, শুভাশিস বোস এবং হেক্টর ইউসতে থাকবেন। 3-1-4-2 হলে একজন যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন, সেখানে সম্ভবত দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশী। 4 জন মিডফিল্ডার, 2 জন মাঝখানে যে সেন্ট্রাল রোলে খেলবেন তারা ডেফিনেটলি জনি কাউকো এবং সাহাল আব্দুল সামাদ হতে পারেন। দুটো উইং দিয়ে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রাইয়ের মধ্যে যে কোনো দুজন। আমার প্রথম পছন্দ কিন্তু অবশ্যই মনবীর সিং রাইট ফ্ল্যাঙ্ক থেকে এবং লেফট ফ্ল্যাঙ্ক থেকে লিস্টন কোলাসো। তবে এখানে কিন্তু আশিস রায়কেও খেলানো হতে পারে কোনো একটা ফ্ল্যাঙ্ক থেকে। আশিস রায় খেললে হয়তো রাইট ফ্ল্যাঙ্ক থেকে খেলবেন এবং মনবীরকে সেক্ষেত্রে লেফট ফ্ল্যাঙ্কে আমরা দেখতে পারি। 2 স্ট্রাইকার হিসেবে দিমিত্রি পেট্রাটোস খেলবেনই, তার সাথে আইদার জেসন কামিংস অর সাদিকো। এবার যদি মোহনবাগান 3-5-2 এই ফরমেশনে যায়,
গোলকিপার ডেফিনেটলি বিশাল কাইতি থাকবেন। 3 ডিফেন্স যেমনটা বলেছিলাম সেরকমটাই হয়তো থাকবে। 5 মিডফিল্ডার, সেখানে 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে হয়তো খেলতে পারেন যারা একটু ডিফেন্সিভ রোলে থাকবেন। সেখানে জনি কাউকু থাকবেন, তার সাথে হয়তো অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি বা অভিষেক, এই 3জনের মধ্যে যে কোনো একজন খেলতে পারেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাহাল আব্দুল সামাদ। 2 উইং ব্যাক হিসাবে মনবীর সিং, আশিস রায়, লিস্টন কোলাসোর মধ্যে যে কোনো 2জন। আমি বলেই দিয়েছি আমার ফার্স্ট চয়েস অবশ্যই ডান দিক থেকে মনবীর, বাঁ দিক থেকে লিস্টন। এবং 2জন স্ট্রাইকার হিসেবে পেট্রাটোসের সাথে আইদার সাদিকু অর জেসন কামিংস। আগের ম্যাচে মোহনবাগানের যেভাবে সাদিকু সহজ গোলের সুযোগ মিস করেছেন, তো সেক্ষেত্রে বলা যায় হয়তো স্টার্টিং 11-এ আমরা আগামীকালকের ম্যাচে জেসন কামিংসকে প্রথম থেকে দেখতে পেতে পারি। এবার যদি মোহনবাগান 4 ডিফেন্সে যেতে চায়, যেতেই পারে, কারণ তাদের এখন অপশনস রয়েছে। 4 ডিফেন্ডার খেলাতেই পারেন মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। তো সেক্ষেত্রে গোলে বিশাল কায়েত। 2জন সেন্টার ব্যাক হিসাবে হেক্টর ইউস্তে আনোয়ার আলী, লেফট ব্যাক হিসাবে শুভাশিস বোস, রাইট ব্যাক হিসাবে আশিস রায়। 4-2-3-1 এই ফরমেশন হলে 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেক্ষেত্রে আমরা জনি কাউকুর পাশে হয়তো দীপক টাংরি বা অনিরুদ্ধ থাপাকে দেখতে পারি, অভিষেককেও দেখতে পারি। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সাহাল আব্দুল সামাদ। 2 উইং দিয়ে, একদিকে হয়তো মনবীর সিং, লিস্টন কোলাসো, আমার চয়েস এটাই। এবং স্ট্রাইকার হিসেবে আমি সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাটোসকে দেখতে চাইবো, বাট হয়তো হাভাস সেরকম করবেন না। হাভাস হয়তো একদিক থেকে মনবীর, একদিক থেকে পেট্রাটোস, এবং স্ট্রাইকার হিসেবে সাদিকু আর কামিংস এর মধ্যে একজনকে খেলাবেন। তো এরকমও হতে পারে। এবার দেখা যাক মোহনবাগান কোচ কোন ফরমেশনে নিজের মোহনবাগান টিমকে আগামীকাল ম্যাচের জন্য জামশেদপুর এফসির এগেনস্টে মাঠে নামান, কোন 11 জনকে নামান স্টার্টিং 11-এ। এবার যদি জামশেদপুর এফসির স্টার্টিং 11 কি হতে পারে আগামীকাল ম্যাচে মোহনবাগানের এগেনস্টে, সেই নিয়ে কথা বলি। তো ডেফিনেটলি গোলে রেহনেশ শুরু করবেন। 2জন সেন্টার ব্যাক হিসাবে লালদিন পুইয়া এবং প্রতীক চৌধুরী, এই 2জন হয়তো থাকবেন। এবং জামশেদপুর এফসিও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনই খেলাটা বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে লেফট ব্যাক এবং রাইট ব্যাক, এখানে অনেকগুলো অপশনস রয়েছে জামশেদপুর এফসির কাছে। সেখানে প্রভাত লাকড়া রয়েছে, নিখিল বার্লা রয়েছে, মুইরাং রয়েছেন, মোহাম্মদ উভেইস রয়েছেন। সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ উভেইস এবং নিখিল বার্লা, উভেইসকে লেফট ব্যাক এবং নিখিল বার্লাকে রাইট ব্যাক হিসেবে দেখা যেতে পারে স্টার্টিং 11-এ। 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে জেরেমি মানজোরো এবং এলসিডো, এই 2জন হয়তো শুরু করবেন। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনটা খুব ভাইটাল, সেখানে আইদার সিভেরিও তোরো বা হয়তো আমরা রেইতা চিকাওয়াকে দেখতে পারি স্টার্টিং 11-এ। যদি রেইতা চিকাওয়া শুরু না করেন, সেক্ষেত্রে তোরো থাকবেন। পরে হয়তো সেকেন্ড হাফে আমরা রেইতা চিকাওয়াকে দেখতে পারি বা মাঠে নামতে। তো আমি রেইতা চিকাওয়াকে এখন রাখছি স্টার্টিং 11-এ। 2টো উইং দিয়ে, ডান দিক থেকে সানান, প্লেয়ারটা খুব ভালো খেলছে, ট্যালেন্টেড ছেলে, তো ওকেই হয়তো রাখা হবে। বাঁ দিক থেকে ইমরান খান এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু ড্যানিয়েল চিমাচোকো। তো এরকম কিছুটা হতে পারে জামশেদপুরের স্টার্টিং 11। এবার এই ম্যাচটায় কিরকম প্ল্যান থাকতে পারে মোহনবাগান সুপার জায়ান্টসের? দেখো, মোহনবাগান সুপার জায়ান্টসের এই ম্যাচটার পরে কিন্তু পরপর 2খানা ক্রুশিয়াল ম্যাচ রয়েছে। এখন যা শিডিউল রয়েছে সেই অনুযায়ী, তো এই ম্যাচটার পরে ইস্ট বেঙ্গল ম্যাচ অর্থাৎ ডার্বি ম্যাচ রয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ রয়েছে। সুতরাং এই ম্যাচটা থেকে ফুললি 3 পয়েন্ট পাওয়া মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টে পয়েন্টের মধ্যে থেকে যদি পয়েন্ট নষ্ট করে মোহনবাগান, তাহলে আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে পারে। তো 3 পয়েন্ট পাওয়ার উদ্দেশ্য নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস মাঠে নামবে। অপরদিকে জামশেদপুর এফসি, যেমনটা আমি বললাম, খালিদ জামিলের আন্ডারে কিন্তু তারা দারুণ ফুটবল খেলছে। দেখা যাক তারা মোহনবাগান সুপার জায়ান্টসকে হারাতে পারে কিনা। মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য অ্যাডভান্টেজ ডেফিনেটলি তাদের হোম ক্রাউড। মোহনবাগান কিন্তু তাদের ঘরের মাঠে নিজেদের হোম ক্রাউডের সামনে জামশেদপুর এফসির এগেনস্টে খেলবে। সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে জামশেদপুর এফসি মোহনবাগানকে হারাতে পারে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ম্যাচে যাদের দিকে বেশি নজর থাকবে, অবশ্যই মোহনবাগানের দিমিত্রি পেট্রাটোস, তার দিকে কিন্তু নজর থাকবে। এছাড়াও আমার স্পেশালি নজর থাকবে কিন্তু জেরেমি মানজোরোর দিকে। জামশেদপুর এফসির এই প্লেয়ারটিকে কিন্তু আটকাতে হবে। মোহনবাগান সুপার জায়ান্টসের যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যিনি খেলবেন বা যারা খেলবেন, তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এই মানজোরো প্লেয়ারটাই কিন্তু জামশেদপুর এফসির খেলাটা মাঝখান থেকে তৈরি করেন। তো এই মানজোরো প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়ারদের আটকাতে হবে। এবং আমরা দেখেছি
মানজোরও কিন্তু লাস্ট 2-3টে ম্যাচে ডাইরেক্ট ফ্রি কিক থেকে 2-3খানা গোল করে দিয়েছেন, সুতরাং তিনি কিন্তু ফ্রি কিকেও বেশ দক্ষ, ডাইরেক্ট ফ্রি কিকে বেশ দক্ষ, এবং সেদিক থেকে মোহনবাগান সুপার জায়ান্টসকে কিন্তু আননেসেসারি ফাউল করলে চলবে না, সেদিকটাও মাথায় রাখতে হবে। এছাড়া ড্যানিয়েল চিমাচুকুর মতো স্ট্রাইকারকেও কিন্তু আটকাতে হবে, সেদিকে দায়িত্ব থাকবে হেক্টর ইউসুফ এবং আনোয়ার আলীর, যাতে সেরকম কোনো লুজ বল ড্যানিয়েল চিমাচুকুর না পান, সেদিকে নজর রাখতে হবে। এবং মোহনবাগান সুপার জায়ান্টসের ক্ষেত্রে কিন্তু দিমিত্রি পেট্রাটোস ছাড়াও জনি কাউকোকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিয়ে খেলতে হবে। আমি চাইবো লিস্টন কোলাসোকে নামিয়ে প্রথম থেকেই মোহনবাগান অ্যাটাকে যাক, এবং লিস্টন কোলাস ও মনবীর সিং দুটো সাইড থেকে যদি অপারেট করে তাহলে কিন্তু খুব ভালো অ্যাটাকিং ফুটবল আমরা দেখতে পেতে পারি। অপরদিকে আশিস রাইয়ের কথাও বলতে হবে, আশিস রাই কিন্তু গত ম্যাচটা বেশ ভালো খেলেছিলেন। আমি চাইছি ডেফিনেটলি লিস্টন কোলাস এবং মনবীর সিং শুরু করুন দুটো উইং দিয়ে, বাট আশিস রাইয়ের লাস্ট ম্যাচটা কিন্তু বেশ ভালো গিয়েছিল, সেক্ষেত্রে হয়তো আশিস রাইয়ের ক্ষেত্রে একটু আনফেয়ার হবে যদি তাকে আগামীকালকের ম্যাচে স্টার্টিং 11-এ না রাখা হয়, বাট আমি চাইবো মনবীর সিং এবং লিস্টন কোলাসই শুরু করুন। তো ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, এবং আজকে একটা ম্যাচ রয়েছে তোমরা জানো, সেই ম্যাচটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গল কিন্তু খেলতে নামবে ওড়িশা এফসির এগেনস্টে আজকে সন্ধ্যে 7:30 থেকে সেই ম্যাচটা রয়েছে। এই ভিডিওটা যতক্ষণে আপলোড হবে হয়তো খেলাটা শুরু হয়ে যাবে, তো সেই ম্যাচটার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে, সেই ম্যাচটাও বেশ ভাইটাল। তো আজকের এই যে ম্যাচটা ওড়িশা এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এফসি, এই ম্যাচটার ম্যাচ প্রিভিউ এর ভিডিও কিন্তু আমি গতকাল আপলোড করে দিয়েছি, যারা এখনো দেখোনি এই চ্যানেলে ভিডিওটা রয়েছে তারা দেখে নিতে পারো। গতকাল একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটা নিয়ে একটু কথা বলে নি। তো গতকাল একটা ম্যাচ ছিল, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, সেটাও মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া, সেই ম্যাচটা কিন্তু ড্র হয়েছে 1-1 গোলে, এবং এর ফলে কিন্তু আমার মনে হয় ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস এই দলগুলো কিন্তু বেশ আনন্দই হয়েছে, কারণ দুটো টিমই কিন্তু লিগ শিল্ড জয়ের রেসে ছিল এবং দুটো টিমই কিন্তু পয়েন্ট নষ্ট করেছে। সেদিক থেকে এই তিনটে ক্লাব ওড়িশা, মোহনবাগান এবং কেরালা, এরা কিন্তু বেশ ভালোভাবেই নেবে দুটো দলের এই পয়েন্ট নষ্ট করাটাকে। তো গতকালকের ম্যাচে মুম্বাই সিটি এফসি 1 গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল, এবং 1 গোল হওয়ার পর দুটোই গোলই কিন্তু সেকেন্ড হাফে হয়েছে। সেকেন্ড হাফে মুম্বাই সিটি এফসি প্রথমে 1 গোলে লিড করে, তারপরে কিন্তু মোহাম্মদ ইয়াসির গোল শোধ করেন এফসি গোয়ার হয়ে, এবং ফাইনালি কিন্তু ম্যাচটা 1-1 শেষ হয়। যদিও এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি দুটো টিমই কিন্তু আরো চান্স পেয়েছিল, তারা কিন্তু ম্যাচটা জিতলেও জিততে পারতো, বাট ম্যাচটা 1-1 গোলে ফাইনালি শেষ হয়। তো এই ম্যাচটা ড্রয়ের ফলে, যেমনটা বললাম, লিগ শিল্ড জয়ের যে রেস, যে প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশন, সেটা কিন্তু আরো জমে উঠেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের মেইনলি তোমাদের মোহনবাগান সুপার জায়ান্টস এবং জামশেদপুর এফসি, যেটা আগামীকাল আইএসএল এ ম্যাচ হতে চলেছে, সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ করব বলে ঠিক করেছিলাম, এবং নিজের মতো করে সেই প্রিভিউটা করার চেষ্টা করলাম এই ভিডিওতে। এছাড়াও তোমাদের গতকালকের আইএসএল এর ম্যাচটা প্রসঙ্গে একটু জানানোর ছিল, মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার ম্যাচ নিয়ে, তো সেটা বললাম। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা গতকালকের ম্যাচ প্রিভিউ এর ভিডিওতে, যে ওড়িশা এফসি ভার্সেস ইস্ট বেঙ্গল এফসির ম্যাচ প্রিভিউ এর ভিডিও আমি গতকালকে আপলোড করেছিলাম এই চ্যানেলে, সেখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আজকের যে ম্যাচটা রয়েছে ইস্ট বেঙ্গলে, সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদ্রাত, তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের ডাগ আউটে বসতে পারবেন না, কারণ তিনি ইস্ট বেঙ্গলের গত ম্যাচে কার্ড দেখেছিলেন, এবং কার্ড সাসপেনশনের ফলে, মানে কার্ড সমস্যার কারণে কিন্তু তিনি সাসপেনশন ভোগ করবেন, এবং আজকের ম্যাচে ওড়িশা এফসির মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল কার্লোস কোয়াদ্রাতকে পাবে না তাদের ডাগ আউটে। সুতরাং এটা একটা বড় লস। হিজাজি মাহেরকে তো পাবে না, তোমরা অলরেডি জানো, আমি গতকালকের ভিডিওতে বলে দিয়েছিলাম তারও কার্ড সমস্যা রয়েছে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কিভাবে ম্যাচটা হ্যান্ডেল করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।